আচ্ছা যাই হোক, আগের যে পার্টগুলা আমরা দেখি কি যে জন কিটস প্রথমে কি যে একদিন কি বলছিলাম যে একদিন সে বৈশা ছিল আর কি, বৈশা শুনতেছিল যে তার বন্ধুর সাথে বাগানে গিয়া চা খাচ্ছিল, তখন নাইটিঙ্গেল পাখির গান শুনে। তো শোনার পরে সে সাথে সাথে লেখে নেয়, সে কিন্তু বাসায় চলে গেছিল বা ওই দিন মধ্যরাতের দিকে রাতের দিকে এই জিনিসটাকে সে মনে করছিল, মনে করার পরে তখন সে লিখতে বসছিল। তো এটা নিয়ে অনেক ক্রিটিক্স এর কথা আছে, আমি তোমার রেফারেন্সও দিছিলাম ওই ক্লাসগুলাতে। তো এখানে আর ওইগুলো বলে সময় নষ্ট না করে, তো ওইখানে কি বলছে আমরা যদি দেখি যে আসলে সে রিয়েল লাইফটাকে কিভাবে দেখাইছে। সে চায় এক ধরনের ভিনটেজ পান করতে, না মদ পান করতে, কইরা কি সে কি চায় যে কবিতার মানে সে মদ খেয়ে আসি সে হারায় যেতে চায়, এরকম যে নাইটিঙ্গেলের জগতে যেতে চায়। পরে আবার বলতেছে না, এভাবে আসলে ইয়া হয় না, সে মদ খেয়া যাইতে চায় না বা চ্যারিওটে উঠা যাইতে চায় না। সে কিভাবে যাইতে চায় বলতেছে উইংস অফ পয়েজি, মানে কবিতার পাখায় বর করে যাইতে, মানে কবিতার মাধ্যমে সে যে লিখতেছে এটার আবেগ অনুভূতি, এইটার মাধ্যমে সে কি করতে চায়, নাইটিঙ্গেলের জগতে চলে যেতে চায়, এরকম একটা টেন্ডেন্সি। এবং সে একটা সময় সে লিখতে লিখতে সে নাইটিঙ্গেলের জগতেও চলে যায়। তো এখানে তার আসলে আমরা তার সেনজুয়াসনেস যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পাবো, যে এখানে দেখাইছে যে সে নাইটিঙ্গেলের জগতে চলে গেছে কিন্তু সে কিছুই দেখতে পারতেছে না, কারণ মধ্যরাত অন্ধকার এবং এটা পুরাটা কি ঢাকা ছিল। কিসে ঢাকা ছিল, যে উপরে গাছ টাছ গুলাতে হালকা হালকা একটু আলো আসতেছিল, রাতের বেলা হালকা হালকা কিছু দেখতেছিল। ঠিক ওই সময়ে সে ফিল করতেছিল তার পায়ের নিচে কি আছে, সে গন্ধ শুনতেছিল, সে গন্ধ শুনে সিজনের নাম বলতেছিল। তো এই জিনিসগুলো না তার যে সেনজুয়াসনেস, আমরা যেটা বললাম তার যে সেনজুয়াসনেস ব্যাপারটা এইটা কিন্তু ফুটায় তুলছে। যে এখানে সে গন্ধ শুনতেছে, এই জায়গায় স্মেলটা পাইতেছ, তারপরে কি পাচ্ছ যে কিছু শব্দ শুনতেছে। আমি বলছিলাম কিন্তু ইমেজারি অনেক ধরনের আছে, প্রায় 6-7 ধরনের ইমেজারি আছে। তো এখানে 6-7 ধরনের ইমেজারির নাম কিন্তু তোমাদের জানতে হবে, যে যেটা শোনা হয় সেটাকে কিন্তু আমরা বলি অডিটরি ইমেজ। যেটা আমরা মানে কথার মাধ্যমে যেই জিনিসটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে, যে সে যখন বলতেছে আমি কিছুই দেখতে পারতেছি না, মনে হচ্ছে আমার পায়ের নিচে কিছু আছে, এরকম একটা ফিলে আমাদের ওই সময় একটা পিকচার ভাইসা ওঠে। তো ওই জিনিসটা কিন্তু আমরা বলি অকিউলার ইমেজ। এরকম কিন্তু ইমেজ গুলার নাম আছে অনেকগুলা, ঠিক না? তো যেইটার যেই ইমেজ, যে স্মেলের জন্য একটা ইমেজের নাম আছে, এটা পুরো ব্যাপারটা হলো ইমেজারি। আমি আবারও বলি, পুরো ব্যাপারটা হলো ইমেজারি। যে আমরা কবিতার লাইন পড়া, যখন আমাদের কবিতার লাইন পড়ার মাধ্যমে আমাদের মনে হবে যে আমি শুনতেছি, আমি ফিল করতেছি, আমি দেখতেছি কবিতার লাইনগুলা পড়া, তখন সেটাকে বলা হয় ইমেজারি। যে কবিতার পিকচার অফ ওয়ার্ড, এক কথায় যে ওয়ার্ডের মাধ্যমে, কবিতার লাইনগুলোর মাধ্যমে আমাদের মধ্যে একটা পিকচার তৈরি করে দেওয়া। এখন পিকচারটা অনেক রকম হইতে পারে, ওই যে বললাম সেনজুয়াসনেস, যে একটা হইতে পারে, একটা হলো পিকচার, একটা হলো তুমি শুনতেছো, একটা ফিলিং। এই যে 5টা সেনজুয়াস, তাকে যে বলা হয় সেনজুয়াস পয়েন্ট। 5 ধরনের সেন্সেস এখানে আমরা পাবো, আগের ক্লাসগুলো দেখলে বুঝবা। তো এখানে প্রত্যেকটা সেন্সের জন্য আলাদা আলাদা নাম আছে, তাই না? ওই যে শুনতে পাইলে কি বলছি অডিটরি, চোখের সামনে ভাইসা উঠলে অকিউলার, এরপরে আরো কয়েকটা আছে, আমার নামটা মনে নাই, তোমরা এবিসি ইংলিশ লিটারেচার বইতে পাবা। তো এই জিনিসগুলা কি আমাদের ইউজ করতে হবে প্রতিটা লাইনের মধ্যে, যেই জায়গায় যেই লাইনগুলো আছে এখানে ইউজ করবা। তো যাই হোক, ওগুলো আমরা দেখছিলাম। তো এখানে আমরা আরো দেখতেছিলাম কি যে সেই জায়গার মধ্যে কিছু ফুলের কথা বলছে, কিছু ফুলকে ব্যাখ্যা করতে গিয়ে সে কিছু বিবলিক্যাল রেফারেন্সও নিয়ে আসছে। এই জিনিসগুলো আমরা বের করছিলাম। এবার আমরা যেই প্যারা থেকে পড়বো সেটা হলো 6ষ্ঠ নাম্বার প্যারা। হ্যাঁ, যেই প্যারায় 6ষ্ঠ প্যারা থেকে যেটা আমরা বাকি রয়েছে সেই প্যারাটা পড়বো। তো যারা আগের ক্লাসটা দেখো নাই, ঠিক আছে, ওই ক্লাসগুলা কিন্তু না দেখলে এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এই জায়গায় বলতেছে এই যে সে এখন কোথায় আছে, নাইটিঙ্গেলের জগতে আছে, ঠিক না? তো এখন নাইটিঙ্গেলের জগৎ থাকা অবস্থায় সে কিন্তু এই জিনিসগুলো ফিল করতেছে 5ম স্ট্যান্ডারে। এবং 5ম স্ট্যান্ডার পুরোটাই কিন্তু আমরা যদি বলি সেন্সে ভরা, 5 সেন্সেস এখানে, এই কারণে এখানে সেনজুয়াস পয়েন্ট বলা হয়। এবার 6ষ্ঠ স্ট্যান্ডারে সে বলতেছে ডার্কলি আই লিসেন। আচ্ছা, সে এখন কোথায় আছে? নাইটিঙ্গেলের দেশে আছে। তো নাইটিঙ্গেলের দেশে কোন অবস্থা আছে? মিড নাইটে, মানে মধ্যরাতের অবস্থায় আছে, এবং পুরো জায়গাটা কি অন্ধকার। তো এটাই বলতেছে ডার্কলি, অন্ধকারে, আই লিসেন, আমি শুনতেছিলাম, এন্ড ফর এ মেনি টাইম, এবং আমি অনেক বার শুনতেছিলাম, এন্ড আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ দ্য এসফুল ডেথ।
বলতেছে আমি এখানে কি করতেছি যে আমি শুনতেছিলাম, কোন সময় অন্ধকারের মধ্যে সে নাইটিঙ্গেলের পাখির ডাকটা বারবারই শুনতেছিল। তো শুনতে শুনতে সে বলতেছে এই ডাকটা শুই না তার কাছে সে আসলে মৃত্যুর প্রতি এসফুল লাভ। এসফুল লাভ বলতে আসলে কি বুঝাইছে? এসফুল লাভ বলতে বুঝাইছে যে এই মৃত্যুটা সুখকর মৃত্যু। যে অনেকে আছে না অনেক সুখে দেখা গেছে মারা গেলেও সে কি হাসি মুখে মৃত্যুটা মেনে নেয়, ঠিক এরকম। তো এই কথাটা দ্বারা আসলে একটু ব্যাকগ্রাউন্ড জন কিটসের লাইফটা থেকে আমাদের ঘুরে আসতে হবে। সে কি বলছে যে আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ এসফুল ডেথ। আমি এই সুখকর মৃত্যুর প্রতি আমি প্রায় অর্ধেক আমি অর্ধেক পড়ে গেছি, যে এটার মধ্যে কি অর্ধ প্রেমে পড়ে গেছে সে। কিসের প্রতি? সুখকর মৃত্যুর প্রতি। এখন এটা দ্বারা কি বুঝাইছে? আসলে মৃত্যুটাকে কেন আনছে, সে মৃত্যুটাকে ভালো কেন বাসে? আসলে তার লাইফে তুমি যদি দেখো, সে তার বাবার মৃত্যু দেখছে, তার মার মৃত্যু দেখছে, তার ভাইয়ের মৃত্যু দেখছে, এবং সে নিজেও কত সালে লেখছে, 1819 সালে। তো সে নিজেও কিন্তু টিউবারকিউলোসিস মানে যক্ষা রোগে আক্রান্ত। সে যে কোনো সময় মারা যাবে সে জানে, তার শারীরিক অবস্থাও খারাপ। তো সে তার বহু কবিতায় কিন্তু সে তার মৃত্যুর কথা বলছে যে সে মৃত্যুটা হবে। তো সে এখন এই নাইটিঙ্গেলের পাখির জগতে গিয়া এই নাইটিঙ্গেল পাখির গানগুলা শুনতেছে। শুনতে শুনতে তার মনে হচ্ছে যে এখন যদি আমি মারা যাই, ঠিক আছে, আমার কষ্টটা কি হবে? কম হবে। এখানে কথাটা কি আছে যে এখন যদি সে মারা যায় নাইটিঙ্গেল পাখির গান শুনতে শুনতে তার কষ্টটা কম হবে। যে এত সুন্দর গান, এটা যদি শুনতে শুনতে মারা যায়, সে মৃত্যুটাকে সুখ হিসাবে মেনে নিবে সে। এইটাই আসলে এই লাইনটার একটা ব্যাকগ্রাউন্ড আর কি বোঝা যায়, যে এই জায়গায় এই কথাটা বুঝাইছে। এখন ব্যাপার হয়েছে যে আমি অর্ধেক মৃত্যু প্রেমে পড়ে গেছি, এটা যদি এইভাবে পড়তে তোমার মাথার উপর দিয়ে যাবে, ব্যাপারটা কি ভাই, এটা কি বললেন নাকি? এখন আমাদের যদি বেসিক ব্যাপারটা বুঝা পড়ি তাহলে বোঝা যাবে। আচ্ছা, পরে বলতেছে কল্ড হিম সফট নেম ইন মেনি মিউজড রাইম, এবং তাকে আমি কি অনেক ভাবে ডাকছি। কারে? এই মৃত্যুটাকে সে কি অনেক ভাবে ডাকছিল, অনেক নামে ডাকছিল। টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ, এবং আমার এই যে শ্বাস প্রশ্বাসটা, মানুষ মারা যায় কখন? যে তার যখন নিঃশ্বাসটা একদম শেষ হয়ে যায় তখন মারা যায়। এবং বলতেছে আমি তার অনেকভাবে ডাকছি, মৃত্যুটাকে অনেকভাবে ডাকছি, যে সে তো আসলে অসুস্থ এবং তার লাইফে তো ট্রাজেডিতে ভরপুর। তো সে বলতেছে সে মৃত্যুটাকে অনেকভাবে ডাকছে। এই যে বলতেছে যে আই কল্ড হিম সফট নেম ইন মেনি মিউজড রাইম, অনেক ইয়াভাবে ডাকছি। এখানে অনেক ইয়াভাবে ডাকছে, এখানে ডেথটাকে আসলে পার্সোনিফাই করা হয়েছে, ঠিক আছে। আবার এখানে অনেক ভাবে রাইম হিসাবে ডাকছে, এটা দ্বারা আবার নাইটিঙ্গেল পাখিটারও বুঝাইছে যে পাখিটা যে অনেক সুন্দর ভাবে যে ডাকতেছে, একটা সুন্দর সুখকর মুহূর্ত সে চাচ্ছিল, যে মারা যে যাবে সে কষ্টে যেন না মারা যায়, এই জিনিসটা সে চাচ্ছিল। তো বলতেছে আমি অনেক ভাবে তোমারে ডাকছি। টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ, এই যে আমার যে নিঃশ্বাসটা তুমি এই যে বাতাসের সাথে আস্তে আস্তে মিলাই দাও। যে একটা আছে না যে খুব হইয়া মারা যাওয়া, যে এরকম না, যে এই যে সুন্দর একটা বাতাস, ঠান্ডা যে প্রকৃতির একটা বাতাসটা, এটার সাথে আস্তে আস্তে বলতেছে টু টেক ইনটু এয়ার, বাতাসের সাথে মাই কোয়াইট ব্রেথ, আমার এই শান্ত যে নিঃশ্বাসটা, এটা আস্তে আস্তে মিলাই দাও, যাতে আমার মৃত্যুটা এত কষ্টকর না হয়, এই আওয়াজটা শুনতে শুনতে মারা যায় আমার কাছে যাতে সুখকর মনে হয়। বলতেছে নাও, এবং এখন মোর দেন এভার সিম ইট রিচ টু ডাই, এবং এখন আমার কাছে মনে হচ্ছে এখন যদি আমি মারা যাই এই মৃত্যুটা হবে কি আমার কাছে সবচেয়ে সমৃদ্ধশালী এবং সন্তুষ্টজনক। মানে সে এই মৃত্যুটাকে গ্রহণ করবে খুব ইজিলি। মানে এখন সে নাইটিঙ্গেলের জগতে আছে, নাইটিঙ্গেল পাখির গান শুনতেছে, তার নাইটিঙ্গেল পাখির গানটা এত মধুর, এত মজার মনে লাগতেছে যে সে যদি এখন মারাও যায় তার কোনো আফসোস নাই, তার কোনো কষ্ট হবে না, সে গানটা শুনতে শুনতে হাসি মুখে মারা যাবে। বুঝাইতে পারছি? মানে এখন আর কি মৃত্যুটাকে তার কি মনে হইতেছে? সুখকর মনে হইতেছে, যে এখন যদি আমি মারা যাই, এমনিতেও অসুস্থ, সে জানে মারা যাবে, তো সে বলতেছে এখন যদি আমি মারা যাই মৃত্যুটা আমার কাছে কি হবে? সুখকর মনে হবে। আচ্ছা, পরে আচ্ছা থার্ড লাইন কি? কল্ড হিম সফট নেমস, যে আমি এই মৃত্যুটাকে অনেক নামে ডাকছিলাম, অনেকবার ডাকছিলাম, ঠিক আছে, অনেকবার ডাকছিলাম। এবং এই জায়গায় কিছু কিছু রেফারেন্সে মৃত্যুটাকে বুঝায়, কিছু কিছু রেফারেন্স আবার নাইটিঙ্গেল আছে, যে আমি তারে অনেকভাবে ডাকছিলাম যাতে এই যে আমার নিঃশ্বাসটা সে খুব শান্তভাবে নিয়ে যায়। কারে? এখানে আসলে যদি লজিক্যালি থিঙ্কিং বলতে চাও, এখানে বইয়ে তোমাদের যেটা আছে মৃত্যুর কথাটা আছে, যে লেখক মৃত্যুটাকে কয়েকবার ডাকছিল সে, ঠিক আছে। এখন কথা হলো যে
সে মৃত্যুকে কেন ডাকছে? যে সে মৃত্যুটাকে অনেক ভাবে ডাকছে, শুধু কয়েকবার না, এখানে বলতেছে মৃত্যুটাকে অনেক ভাবে ডাকছে। এবং এই যে ডাকার সিস্টেমটা, এই ডাকার সিস্টেমটা এমন ছিল যে তুমি আসো, আইসা আমার যে নিঃশ্বাসটা খুব শান্তভাবে নিয়ে যাও, যাতে আমার কষ্ট না হয়। কারণ তুমি জানো, ধরো সাপোজ আমি জানি আমি মারা যাবো, এখন আমি মারা যাবো হয়তো 1 বছর 2 বছর বাঁচবো, তো আমি এখন মৃত্যুটাকে কিভাবে রাখবো? যে মৃত্যু তুমি যদি আসো আমার এমন ভাবে নাও যাতে আমি কষ্ট না পাই, ঠিক আছে, আমার যাতে আমি ন্যাচারালি যে একদম মেনে নিতে পারি, এইভাবে মৃত্যুটা দাও। আমি এইভাবে করব না। ঠিক জন কিটসও সে যখন আসলে তার মায়ের মৃত্যু, তার ভাইয়ের মৃত্যুটা দেখছে, সে এখানে বলতেছে যে যদি আমি সে মৃত্যুকে বলতেছে যে তুমি আমাকে নিয়ে যাও, অনেকভাবে ডাকছে যে এইভাবে না ওইভাবে, মানে মৃত্যুকে আর কি সে তার প্রতিটা কবিতায় কিন্তু স্মরণ করছে। সে কোনো জায়গায় মৃত্যুটাকে খুব পিওর ভাবে ডাকছে, কোনো জায়গায় একটু জিদ নিয়ে ডাকছে, এরকম আর কি, যে আমি অনেক ভাবে, অনেক রাইমে, অনেক সুরে তোমার ডাকছি। অনেক সুরে বলতে কি, কাঁদো কাঁদো অবস্থায়, খুশি অবস্থায়, বা যে কোনো অবস্থায় তারা ডাকছে, এবং বলছে কি টু টেক, তার যে ইয়াটা আছে এটাকে কি খুব শান্তভাবে যেন নিয়ে যায়, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। এবার বুঝাইতে পারছি? এইটুকুতে সমস্যা আছে কিনা থাকলে জিজ্ঞেস করতে পারো কিন্তু। প্রবলেম আছে এখানে? আর ফিগার অফ স্পিচ কি, প্রথম লাইন যেটা, প্রথম লাইনে হবে কইজোরা বা ক্যাজুরা বলি আমরা, যে বলতেছে ডার্কলিং আই লিসেন। লিসেন কথাটার পরে দেখো একটা কি কমা আছে, ওই যেইটা থাকে এই জিনিসটা আছে। এই জিনিসটা থাকা মানে কি, ডার্কলিং আই লিসেন কথাটা বলে থাইমা গেছে। তো যখন একটা লাইনের মাঝখানে পজ হয়ে যায়, ঠিক আছে, যখন একটা লাইনের মাঝখানে পজ হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, ফিগার অফ স্পিচ ক্যাজুরা, মানে কইজুরা যেটা বলছিলাম, অনেকে কইজুরা ক্যাজুরা দুইটাই উচ্চারণ, বাট আমেরিকান নিয়মে ক্যাজুরা। হ্যাঁ, তো ক্যাজুরা উচ্চারণ হয়েছে। এরপর আমি অনেকভাবে ডাকছি। এবার এখানে মৃত্যুটাকে কি করা হয়েছে, পার্সোনিফিকেশন ভাবে ইউজ করা হয়েছে। তারপরে আবার কি দেওয়া যায় দেখো, তাকে অনেকভাবে ডাকছে, ওই যে মৃত্যুটা কিন্তু ডাকছে, এখানে তো আর কিছু বলার নাই। আচ্ছা, এই তো এখানে ফিগার অফ স্পিচ আর তেমনটা নাই। আচ্ছা দেখো, তাহলে এইটুকু ব্যাপার আশা করি ক্লিয়ার, ঠিক আছে। ফাহমিদার কি ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা তো ফাহমিদাও করছিলাম। আচ্ছা ঠিক আছে, মহসিনা, জান্নাত, সাদিয়া, ঠিক আছে। তাহলে বুঝছো যে আর তো সমস্যা থাকার কথা না, দুইজন বুঝছো মানে বাকি সবাই বুঝছো। আচ্ছা ঠিক আছে, পরে বলতেছে যে ইসফুল ডেথ অক্সিমরন, সুখকর মুহূর্ত। হ্যাঁ, অক্সিমরন তো হবেই। দেখো, মৃত্যু আবার সুখকর দুইটা কিন্তু আলাদা, কন্ট্রাডিকশন ওয়ার্ড। তো দেখা গেছে আমি কিন্তু বলছিলাম যে এটা নিজেদের বাইর করে নেবা, যে একটা হলো সুখকর, একটা হলো মৃত্যু। মৃত্যু কি কখনো সুখকর হয়? হয় না। কিন্তু এটা যে বসছে, এটা বসার মাধ্যমে বুঝাইছে যে আসলে যে মৃত্যুটা, এই মৃত্যুটা সুখের সাথে মৃত্যুর একটা যে ব্যাপারটা আছে, এই জিনিসটাও বুঝাইছে। তো এখানে অক্সিমরন ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটা নিজেরাই বের করে। আসলে এখানে অনেক ফিগার অফ স্পিচ পাবা তুমি যদি দেখো, প্রতিটা লাইন যদি একটু ব্যাখ্যা করে দেখো। এখানে কিন্তু তুমি চাইলে এই জায়গায় কি পাবা, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, এই ব্যাপারগুলো কিন্তু এখানে পাবা, ঠিক আছে। এগুলো তো আমি আগে বুঝাই দিছি কোনটা কিভাবে হয়েছে, আশা করি বোঝানো লাগবে না। হ্যাঁ, রশিদুল ভাই বলছে কি বলতেছে এই জায়গায় অ্যালিটারেশন। হ্যাঁ, তৃতীয় লাইনে কি বলছে, কল্ড হিম নেম। হ্যাঁ, এই যে এম সাউন্ডটা বারবার রিপিটেশন হয়েছে, দেখো বলতেছে কল্ড হিম সফট নেমস ইন মেনি এমিউজড। এই যে এম সাউন্ডটা রিপিটেশন হয়েছে, তো এখানে কি হবে, অ্যালিটারেশন। এটা তোমরা যখন লাইনটা লিখবা, যখন পরীক্ষায় লিখতে যাবা, প্রত্যেকটা লাইন কিন্তু দেখবা যে যদি দেখো রিপিটেশন হয়েছে, রিপিটেশন কিন্তু লেটারের না। ধরো এখানেও এম আছে, এখানেও এম আছে, আমি দুইটা নিয়ে এলাম, এটা অ্যালিটারেশন না, অ্যালিটারেশন এইটা না। অ্যালিটারেশন ব্যাপারটা হলো সাউন্ডটা সেম হইতে হইবে। ধরো এরকম আছে, আই সয়ে, ধরো আই সয়ে, ধরো সি পট বা আই সয়ে, যে কোনো একটা যদি তুমি বলো, এরকম যদি বলো যে সি স, আবার আছে স, একটা লাইন এরকম আছে যে ওই জায়গায় যদি এস সাউন্ডটা এস এর মতো, স এর মতো উচ্চারণ হয়, এবং পরে যদি এরকম এস সাউন্ড আবার থাকে যেটা স এর মতোই উচ্চারণ হয়েছে, তাহলে এই দুইটা হয়ে যাবে অ্যালিটারেশন। কিন্তু তোমার যদি উচ্চারণ একটা থাকে সি, আরেকটা আছে স, ধরো বা সোর, দুইটা আছে এখানে একটা সেন্টেন্সের মধ্যে, সি স্বর, দুইটাই কিন্তু এস দ্বারা শুরু হয়েছে, কিন্তু উচ্চারণটা কিন্তু সেম না, উচ্চারণ কিন্তু ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যালিটারেশন ইউজ হবে না।
মনে রাখবা যদি প্রোনাউন্সিয়েশনটা সেম হয়, মানে উচ্চারণটা যদি সেম হয়, তাহলে সেটা অ্যালিটারেশন। আবার ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন যদি সেম হয়, তাহলে সেটা অ্যাসোনেন্স। এছাড়া কিন্তু এটা না, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তো এখানে ফিগার অফ স্পিচ লেখা নিবে। এখানে কি কি পাইলা? অক্সিমরন, পার্সনিফিকেশন, এখানে কি পাইলা তুমি? ক্যাজুরা, ঠিক আছে? তাই তো, এখানে তো অনেকগুলো পাইলা। ঠিক আছে, তাহলে আমরা পঞ্চম লাইন পর্যন্ত, যে সে এখন যদি মারা যায়, এই মৃত্যুটাকে কি সে কি একদম শান্তভাবে ঠান্ডা মাথায় কি যে এই মৃত্যুটাকে সে গ্রহণ করবে, এবং বলতেছে রিচ টু ডাই, এই মৃত্যুটাই তার জন্য কি হবে? সুখকর মৃত্যু হবে। বলতেছে টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন। আচ্ছা, টু সিজ আপন, আচ্ছা বলতেছে এই যে এই রাতে, টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন, এখন যদি সে মারা যায়, মধ্যরাতে যদি মারা যায়, এই পাখির গানটা শুননা, এই যে এনভায়রনমেন্ট, নাইটিঙ্গেলের যে এনভায়রনমেন্ট আছে, এই পরিবেশের মধ্যে যদি এখন সে মারা যায়, তার কাছে কোনো পেন না, উইথ নো পেন, সে যে মারা যাবে এই সময়টায় তার কাছে কোনো ব্যথাই মনে হবে না, সে খুব সুখে মারা যেতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এই যে টি সাউন্ড রিপিট, টু টেক ইনটু। আচ্ছা, যাই হোক, এগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে অ্যালিটারেশন। এগুলো তো আর বলা লাগবে না। না, এগুলো তো আমার কবিতার ক্লাস তো আর আজকের থেকে করো না, আগের থেকে করো। যারা আমার ফার্স্ট থেকে কবিতার ক্লাসগুলো করছে, আমার মনে হয় না তাদের আর ফিগার অফ স্পিচ ধরাই দিতে হইব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, পরেরটা বলতেছে এইটুকু গেল, যে সে যদি এই মধ্যরাতে এই এনভায়রনমেন্টে যদি মারা যায়, তার কাছে কি কোনো পেইন লাগবে না। বলতেছে while thou art peering forth thy soul abroad in such a ecstasy। আচ্ছা, বলতেছে ecstasy। আচ্ছা, এই কথাটার মানে কি? এখানে বলতেছে যে তুমি যে এই যে গান গাও, যে while thou art peering forth, এই যে তুমি যে গান গাচ্ছ, এই গানটা কি একদম তোমার পিওর মন থেকে গাচ্ছ? একটা আছে না, একটা গান আছে মন থেকে আসে, পবিত্র। ধরো কিছু গান আছে আমরা এমনি গাই, আবার কিছু গান আছে এমন একটা সিচুয়েশনে তুমি আসো, ধরো কোন একটা কষ্টের সিচুয়েশন আসো, তো ওই সময় যখন তুমি গানটা গাইতেছো, একদম মনটাকে খুইলা গাইতেছো না? ঠিক এইরকম এই কথাটাই বলতেছে, যখন সে গানগুলা গায়, বলতেছে যে while thou art peering forth thy soul, তুমি কি তোমার আত্মা থেকে একদম এই জিনিসগুলো একদম কি পিওর ভাবে বের হয়ে আসে, in such an ecstasy, বলতেছে এই জিনিসটা খুব পরম আনন্দের মনে হয়। যে গানটা তোমার একদম ভিতর থেকে আসতেছে, ওই গানটা যদি শোনে কেউ, সেই গানটাও খুব মজার হবে এবং এনজয়েবল হবে। ধরো এমন একটা গান তোমার খুব প্রিয়, এবং ওই গানের সিচুয়েশনটাই তুমি আসো, ধরো একটা আবেগে ওই সময়টায় আসো, এবং তখন যদি তুমি এই গানটা গাও, দেখবা তোমার গানের অটোমেটিক সুরগুলো অনেক সুন্দর হয়ে যায়। তো এখানে এই যে নাইটিঙ্গেল পাখির কথাটা বলতেছে, যে তুমি যে গানগুলা গাচ্ছ, এই যে গানটা যখন বের হচ্ছে তোমার একদম পিওর সোল থেকে বের হচ্ছে, এবং এই গানগুলা আমাদের কি করে, বলতেছে কবিকে কি করতেছে, একটা পরম আনন্দে রাখতেছে। এবং এই গানটার জন্যই সে বলতেছে যে সে যদি মারা যায়, তার কোনো আফসোস নাই, তার কোনো পেইন থাকবে না। ঠিক আছে? মৃত্যুর যে কষ্ট, সেটা সে অনুভব করতে পারবে না। বলতেছে স্টিল উডেস্ট দাও সিং and I have ears in vain, বলতেছে এখনো তুমি গান গাচ্ছ, যেটা আমি কি আমার নিজ কানে শুনতেছি, to die high requiem became a sword। আচ্ছা, এখানে বলতেছে টু ডাই, বলতেছে এই যে তুমি যে গানগুলা, হয়তো আমি মারা গেলাম, মারা যাওয়ার পরও কি করবে, তুমি এই গানটা গাবে, গাওয়ার পরে এই যে গান যে তুমি গেয়েই যাবে, তখন তো আমি আর কি করতে পারবো না। বলতেছে আই হ্যাভ এয়ার্স ইন বেইন, আমি তো আর তখন শুনতে পারবো না। তখন এই গানটা কি হবে, টু হাই রিকোয়েম বিকাম এ শর্ট, তোমার এই গানটা কি হয়ে যাবে, তখন আমার কাছে শোকের গান হয়ে যাবে, মানে আমি যে মারা গেছি এইরকম একটা গান হয়ে যাবে, যে আমি মারা গেছি তোমার গানটা শুই না। তো এখানে বলতেছে যে সে আসলে নিজে নিজে মৃত্যু ভাইবা নিছে, সে মরেও গেছে, এরকম একটা ফিলিংস আইসা পড়ছে। সেখানে বলতেছে যে তুমি যখন এই যে গানটা গাচ্ছ, একদম পিওর হাত থেকে গাচ্ছ, এবং এই গানটা শুই না সে ওই দুনিয়ায় হারা যাচ্ছে, এবং এই সময় যদি সে মারাও যায়, তার মৃত্যুর যে একটা কষ্ট, এটা তার লাগবে না। যে এতদিন সে কষ্টটা ভোগ করে আইছে, সে তো মারা যাবে, সে জানে তার একটা কষ্ট আছে না, দুনিয়া সাইরা সে চলে যাবে, তো সেই মৃত্যুটা, আকাশের অবস্থা খারাপ, আকাশ ডাকে, আচ্ছা সেই মৃত্যুটা তার জন্য কি খুব কষ্টকর, সে মারা যাবে সেটা জানতেছে, বোঝো। এই সিচুয়েশনটায় সে এরকম একটা সুন্দর গান শুনবে, যে গানটা একদম পিওর হাত থেকে বের হচ্ছে। তো বলতেছে এই গানটা এত সুন্দর, ঠিক আছে, এবং এই পরের লাইনে এসে বলতেছে যে স্টিল উড, মানে কি সিং, বলতেছে যে আমি যদি মারাও যাই, এই সময় তুমি গানটা গাইবে, তোমার তো আর গানটা থাকবে না,
মানে বন্ধ হয়ে যাবে না। আমি মারা গেলে কি তুমি গান বন্ধ করবে? এমন তো না, তোমার গান সবসময় চলতে থাকবে। তা আমি মারা গেলে তুমি গান বন্ধ করে দিবা, তখন তো তোমার গানটা আমার কানে আসবো না, কারণ তো আমি মারাই যাব। এবং এই গানটা কিন্তু তখন কি এক ধরনের শোকে রূপান্তর হয়ে যাবে। মানে আমরা আবেগে কল্পনায় থাকলে যা যা করি আর, কিন্তু সে ওই পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা সবারই সমস্যার কথা। আকাশ ডাকতেছে, বৃষ্টি পড়তেছে বাইরে, আমিও আওয়াজ শুনতেছি, আমারও পড়াইতে মন চাইতেছে না, ঘুমাইতে মন চায় নাকি? আচ্ছা ঠিক আছে, তো গেল ষষ্ঠ প্যারা গেল। এই প্যারাতে কি আর কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে জিজ্ঞেস করতে পারো। এখানে কিন্তু হেয়ার যেটা, যে গানটা শোনার যে একটা ব্যাপার, একটা সেন্স পাচ্ছ কিন্তু। ঠিক আছে, গানের একটা সেন্স কিন্তু তুমি পাচ্ছ এখানে, এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, এইটুকু কি দিকে আর কারো কোনো সমস্যা আছে? থাকলে জিজ্ঞেস করতে পারো। নাই, নীরবতা সম্মতির লক্ষণ নাকি? আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, যে এক একটা স্ট্যান্জা পড়ার পরে বইয়ের মধ্যে, ঠিক আছে, বইয়ের মধ্যে দেখবা এই যে ষষ্ঠ স্ট্যান্জা যেটা আছে 149 পৃষ্ঠা, এখানে চমৎকার ব্যাখ্যা দেওয়া আছে। এখানে তো একটা ব্যাখ্যা দেওয়া আছে, পিসফুল ডেথ বলতে কি বলছে, যে সিগনিফাই কি করছে, পিসফুল ডেথ, তার যে লাইফ ডেথ, এই জায়গায় দেখো বর্ণনা করা আছে, প্রত্যেকটা ওয়ার্ড বর্ণনা করা আছে। ঠিক আছে, এই যে বলতেছে পিউরিং ফোর্থ, বলতেছে এক্সপ্রেসিং সো স্পন্টিনিয়াসলি, যে পিউরিং ফোর্থ, যে একদম হৃদয় থেকে যে কথাটা বের হয়ে আসতেছে, এই জিনিসটা কি? এই যে কথাগুলা দেখো এখানে দেওয়া আছে 149 পৃষ্ঠায়, প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা করে মিনিং দেওয়া আছে। এগুলা যদি তুমি পড়ো, কারোর কাছে পড়া লাগে না, বুঝছো? এরপর আবার কি আছে দেখো, তুমি যদি দেখো এখানে 153 পৃষ্ঠায় এই স্ট্যান্জা 6 এর সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে। দেখো বলতেছে, দিস লাইনস আর ফ্রম 6th স্ট্যান্জা অফ জন কিটস ওড টু নাইটিঙ্গেল। এই স্ট্যান্জাটা কি জন কিটস এর কি ষষ্ঠ স্ট্যান্জার মধ্যে পড়ে। দিস পোয়েম ক্যাপচার পোয়েটস ডিপ সেন্স অফ ডিসগাইজড উইথ লাইফ। এই যে লাইনগুলো, এই পোয়েমটা ক্যাপচার্স পোয়েট ডিপ সেন্স, পোয়েটের যে একদম গভীরতা থেকে গভীরতর যে ব্যাপারটা আছে, এই সেন্সটাকে কি করছে, লাইফের প্রকাশ করছে। ইট অলসো এক্সপ্রেসেস হিজ কিন ডিজায়ার ফর এসকেপ ইনটু ড্রিমল্যান্ড অফ ফ্যান্সি। এবং এইটাও নির্ধারণ করে যে সে, তার যে একটা ইন্টেন্স আছে, সে এই রিয়েল ওয়ার্ল্ড ছেড়ে যে পরের ওয়ার্ল্ডে যাবে, এইটার যে একটা ভাব এই জায়গায় আমরা দেখতে পাই। দ্য পোয়েটস ইন্টেন্স ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ওয়ার্ল্ড হোয়ার ইউ ডাই। পোয়েট ডিসস্যাটিসফাইড, মানে এই যে জগৎটায় আছে, এই যে সে কি করতেছে, মৃত্যুটাকে বলতেছে, তো বলতেছে সে এই জগতে, মানে কোন জগতে বলতেছে, সে কি বলতেছে যে ওট্টু নাইটিঙ্গেলের জগতে গিয়ে গান শুনে সে মারা যাবে, এই কথাটা বলতেছে। তো এটা কেন বলছে? কারণ রিয়েল লাইফে তার অনেক কষ্ট, কারণ ইয়তরা মারা যায়। আমি কিন্তু আগের স্ট্যান্ডে বলছি যে যুবকরা খুব অল্প বয়সে মারা যাচ্ছে, এরপর বিউটি ফেড, সৌন্দর্যগুলো বিলীন হয়ে যাচ্ছে। মানুষের কাছে সৌন্দর্য এখন এমন যে বাহ্যিক সৌন্দর্যটাই বেশি। ঠিক আছে, লাভ ভ্যানিশেস, ভালোবাসাগুলো শেষ হয়ে যাচ্ছে। কারণ কি, এখানে দ্বারা জন কিটসের নিজের লাইফের স্টোরিটা আসছে। সে যারে পছন্দ করতো সে কিন্তু তারে ছাইড়া দিয়েছিল শেষ পর্যন্ত। বলতেছে লিডস হিম লুক আপন ডেথ, এবং এই জিনিসগুলা তাদের কি করে যায়, মৃত্যুতে নিয়ে যায়। এই যে ব্যাখ্যাগুলা ব্যাকগ্রাউন্ড সহ দেখো তোমার বইয়ে 153 পৃষ্ঠার ওই স্ট্যান্ডার মধ্যে বইলা দিছে। প্রথম প্যারাতে ব্যাকগ্রাউন্ড বলে এবং দ্বিতীয় প্যারাতে এসে তোমার এই কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা বইলা দেয়। বোঝা গেছে? তো 6 পার্টে ব্রিফলি যদি বলতে যাই, এখানে 6 পার্টে বলতে চাইছে যে জন কিটস এই ওড টু নাইটিঙ্গেলের যে জগতে আছে, এই জগৎটায় সে কি অন্ধকারের ভিতরে গানটা শুনতেছে, এবং শুনতে শুনতে তার মনে হচ্ছে সে যদি এখন মারা যায়, সে মৃত্যুর প্রেমে পড়ে গেছে। এক কথায় যে এত সুন্দর গান শোনার পরে সে তো জানে তার মৃত্যু অনির্বাচ্য, সে মারা যাবেই কয়েকদিনের মধ্যে। তো এই সময় সে গানটা শুনে যদি সে মারা যায়, তার মনে হয় যে এই গানটা শুনে যদি সে মারা যায়, তার কোনো ভাবে আর কষ্ট হবে না, সে এমনি অটোমেটিক কি করবে, শান্তিতে মারা যাবে। ঠিক আছে, এবং তার লাইফে দেখা গেছে দুঃখ কষ্টগুলো সে ভুইলা মারা যাবে। এবং সে এখানে এটাও বলছে যে তাই মৃত্যুটাকে সে অনেকভাবে অনেক রকম ভাবে সে ডাকছে, কিন্তু মৃত্যুটা কি তখন হয়তো শোনে নাই বা আসে নাই। তো এখন কি আসছে, এই যে মৃত্যুটা যদি এখন আসে, এই মৃত্যুটা তার জীবনের সবচেয়ে সুখকর মৃত্যু হবে। কারণ কি, কারণ এই সময় যে নাইটিঙ্গেল পাখির গানগুলা, এগুলা কি তাদের হৃদয় থেকে, একদম পিওর হার্ট থেকে বের হয়ে আসে।
ঠিক আছে, এই পিওর হার্ট থেকে যে গানগুলা বের হয়ে আসে ওই গানগুলা খুব সুন্দর হয়, যেটা কবির কাছে কি পরম আনন্দের মনে হয়েছে। এবং সে বলতেছে যে এই গানগুলো শুনতে শুনতে সে যদি মারাও যায় তার কাছে তো শেষ পর্যন্ত গানগুলো পৌঁছাবে না, কিন্তু না পৌঁছালেও এই গানগুলো একটা সময় হয়তো অন্যদের কাছে শোকের একটা গানও হইতো, বা নাইটিঙ্গেলের কাছে শোকের গানও হইতে পারে। এই ছিল হলো ষষ্ঠ স্ট্যান্ডার একটা ব্যাখ্যা। আমি বুঝাইতে পারছি এইটুকু? এইটুকু থেকে আর কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে জিজ্ঞেস করতে পারো। এবার আশা করি যেভাবে কোশ্চেন আসুক লিখতে পারবা এই স্ট্যান্ডা থেকে। এখানে যদি সমস্যা কারো থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, আলহামদুলিল্লাহ বুঝাইতে পারছি। ঠিক আছে, তবে তোমাদের সাজেস্ট করব যে কবিতায় পড়ো বইয়ের মধ্যে দেখবা শেষে এক্সপ্লেইন গুলো দেওয়া আছে, খুব চমৎকার। যদিও আমাদের ওই যে দেখা গেছে ইংলিশটাতে বুঝতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে তো বলতে পারবা, বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তারপরে যে সপ্তম স্ট্যান্ডে আছে সেখানে আসি। হ্যাঁ, আচ্ছা, অনেকে নতুন গ্রুপটাতে আছে যারা, তারা কিন্তু এই গ্রুপে অনেকে নাই, ঠিক আছে, তারা হয়তো এখানে ঢুকতে পারবে না, কারণ এই গ্রুপে যারা তোমরা ছিলা এরা আছো, নতুন বেচে উইলিয়াম ব্ল্যাকের বেচে অন্যরা আছে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো ওরা ওইভাবে মেসেজ দিলে বইলা দিবা যে ওই গ্রুপে তোমরা নাই, এই কারণে দেখতে পারো না, এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এবার সপ্তম স্ট্যান্ডে বলতেছে দাও ওয়াজ ওয়াস্ট, এসে বলতেছে দাও, এই ওয়ার্ড গুলা কি আর্কাইক ফর্ম, এগুলো তো আর বলতেইব না, যে ওয়ার্ড গুলো আর্কাইক ফর্ম ইউজ করছে। বলতেছে দাও ওয়াজ নট বোর্ন ফর ডেথ। কারে বলতেছে? নাইটিঙ্গেল পাখিরে বলতেছে যে তুমি মৃত্যুর জন্য, মানে মারা যাওয়ার জন্য জন্মগ্রহণ করো নাই। কারে বলছে? নাইটিঙ্গেল পাখিরে। মানে নাইটিঙ্গেল পাখিরে এখানে সে অমর হিসাবে দেখাইছে। বলতেছে ইমমর্টাল বার্ড, এই যে দাও ওয়াজ নট, ওয়াজ এখানে ওয়াজ বলবা, দাও ওয়াজ নট মানে ইউ ওয়াজ নট বোর্ন। আচ্ছা, এখানে গ্রামারেরও ভুল আছে নাকি, যে সে গ্রামার গুলো একটু, আসলে কবিরা গ্রামার ভুল করতে পারে, এদের এটা লাইসেন্স আছে, সমস্যা নেই। এরা কবিতার মধ্যে যেইভাবে ইচ্ছা এইভাবে গ্রামার ইউজ করতে পারবে, কারণ তাদের গ্রামার আটকানোর মতো কোনো ইয়া নাই, তো তাদের এটা লাইসেন্স আছে, তো এটারে ওইভাবে না দেখাই ভালো। বলতেছে দাও ওয়াজ নট বোর্ন ফর ডাই ইমমর্টাল বার্ড, সেই ইমমর্টাল বার্ডকে সম্বোধন করে বলতেছে। তাহলে এখানে আবার কি পাবা? অ্যাপোস্ট্রফি পাবা। সে বলতেছে হে কি ইমমর্টাল, ইমমর্টাল মানে কি? অমর, অমর পাখি, যে তুমি মৃত্যুর জন্য জন্মগ্রহণ করো নাই, মানে সে জন্মগ্রহণ করছে সবাই আনন্দ দেওয়ার জন্য, এরকম কথা বলতেছে নো হাংরি জেনারেশন ট্রেড দি টাউন। এখানে হাংরি জেনারেশন, ঠিক আছে, হাংরি জেনারেশন বলতে কি বুঝাইছে? মানে অসভ্য বর্বর জাতিদের বুঝাইছে, যে কোন জেনারেশন, যে এক তুমি তো জন্ম করছো অনেক আগে থেকেই, তো এতক্ষণ এই পর্যন্ত কোন হাংরি জেনারেশন বলতে, এখানে হাংরি জেনারেশন বলতে বুঝাইছে যে কি, যে যেটা বলতেছে আনসিভিলাইজড, কি বলা যায়, হ্যাঁ আনসিভিলাইজড, এরকম, যে যারা আসলে ভুল পড়ে ভুল লিখলে সমস্যা আছে। হ্যাঁ, আচ্ছা, বলতেছে এই যে যে জেনারেশনটা আছে, যদি কোনো অসভ্য জেনারেশনও যদি থাকে যাদের কাছে তুমি চয়েস না, তারাও কি করতে পারবে না, তোমার এটা তোমাকে ডাউন করতে পারবে না কখনো। তো প্রথম লাইনে কি বলছে, যে এই যে রশিদুল ভাই বলে দিলে অ্যালিটারেশন, অ্যাপোস্ট্রফি, এই তো বের করতে পারবা, আমি তো বলে দিতেছি মাঝে মাঝে। বলতেছে দা বয়েস আই হেয়ার দিস পাসিং নাইট ওয়াজ হেয়ার্ড। বলতেছে যেই বয়েসটা আমি এখন শুনতেছি, এবং যেই বয়েসটাই যে রাতটা আমি পার করতেছি, ইন অ্যানশিয়েন্ট ডেজ বাই এম্পারার এন্ড ক্লাউন্স, এই বয়েসটাই কারা? অ্যানশিয়েন্ট যুগের, প্রাচীন যুগের সম্রাটরা। ক্লাউন বলতে যাইতেছে এখানে এম্পারার এন্ড ক্লাউন দ্বারা বুঝাইছে যে ওই সময়ের সমস্ত মানে ক্লাসের মানুষরা তোমার গানটা শুনতো। যে এমন যে তুমি গান গাচ্ছ, তোমার গান শুধু রাজারাই শুনবে এরকম না, যে তোমার গান যে এখন আমি শুনতেছি, তুমি অমর কেন? কারণ তুমি শুধু আজকে শোনাচ্ছ না, তুমি অনেক আগে থেকে বলতে কি অ্যানশিয়েন্ট যুগেও তুমি শোনাইছো। কাদের? মহারাজারা, সম্রাটরাও শুনছে, আবার ক্লাউন যারা ভার প্রকৃতির, মানে একটু হাস্যরসাত্মক ক্লাউন প্রকৃতির, তারাও তোমার গান শুনে। তার মানে তুমি কি অমর, ঠিক আছে, এটা বুঝাইছে আর কি।
এখানে আসলে নাইটিঙ্গেল পাখির খুব চমৎকার ভাবে উপস্থাপন করছে। এটাও তোমার সেন্স শেয়ারিং যে ব্যাপারটা, এটা আবার এনশিয়েন্ট ডেজ সেটা ইনে নিয়ে আসছে। আচ্ছা দেখো, পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড এ পাথ থ্রো দ্য স্যাড হার্ট অফ রুথ হোয়েন সিক ফর হোম। আচ্ছা, এখানে একটা বিবলিক্যাল রেফারেন্স আইসা করছে। বিবলিক্যাল কি? বাইবেলে একটু কথাটা বইলা নেই। বাইবেলে তোমার রুথ বলতে একটা ক্যারেক্টার, যেটা কিনা মুভ বলা হইতো। মুভ তাদের বলা হয় যে ইসরায়েল একটা সময় ইহুদিদের অনেক ইয়া ছিল, ঠিক না? তো তখন ইসরায়েলে একদল মানুষ যে গডের কি বলা হয়, গডের এজেন্ট হিসাবে। এজেন্ট হিসাবে মানে কি, আমাদের যেমন বিভিন্ন নবীজি টবিজি আসছে বা গডের হয়ে কথা বলে, বা ধরো ইমাম সাহেব হুজুর, হুজুর যারা আছে যারা কিনা গডের হয়ে একটু প্রতিনিধিত্ব করে, এরকম। তো মুভ বলতে ওই সময় এরকম একটা জাতি ছিল, যে জাতিরা ওই সময় ইসরায়েলদের মানে ইহুদিদের বিরুদ্ধে ছিল, এরকম একটা জাতি। এবং ওই জাতিটা তোমার খ্রিস্টানদের ইয়া বহন করত। তো ওই জাতির মধ্যে, ওই মুভদের মধ্যে রুথ ছিল একটা মহিলা। রুথ কে ছিল? একটা মহিলা ছিল। তো এই মহিলা আবার একটা ইহুদির প্রেমে পড়ছে। তো ইহুদিরে সে বিয়ে করে। তো বিয়ে করার পরে সে তার যেই জায়গাটা আছে, তারা মূলত থাকতো মরুভূমির একটা মাঝখানে, একটা সুন্দর একটা জায়গার মধ্যে থাকতো এই মুভরা। তো সে যখন বিয়ে করে একটা ইহুদিরে, তখন কি হয়, তার হাজবেন্ড মারা যায়, এই রুথের হাজবেন্ড মারা যায়। হাজবেন্ড মারা যাওয়ার পরে রুথের ভাই আরো কে কে তারা সবাই মারা যায়। মারা যাওয়ার পরে এখন রুথ বাধ্য হইয়া তার শাশুড়ির সাথে থাকতে হয়। কোথায়? ওই যে ইহুদির যে জায়গাটা আছে ওই জায়গায় গিয়ে থাকতে হয়। মানে রুথ তার নিজের জায়গায় থাকতে পারবে না, ওই ইহুদিদের জায়গায় থাকতে হয়। এবং তার হাজবেন্ডও মারা গেছে। চিন্তা করো, তার হাজবেন্ডও নাই, সে তার জায়গা থেকে বের হয়ে আসছে এবং থাকতেছে কাদের কাছে? সে থাকতেছে কিন্তু ওই ইহুদিদের কাছে এবং তার শাশুড়ির সাথে থাকতেছে। সে ওইখানে যখন থাকে, ওইখানে প্রকৃতি ওই জায়গায় একটু মানা নেওয়ার চেষ্টা করে। তো তার মনে অনেক কষ্ট, কারণ সে তার আগের জায়গায় যেতে পারতেছে না, তার হাজবেন্ডও নাই, আবার সে নতুন একটা পরিবেশে তার শাশুড়ির সাথে থাকতেছে। তো ওই সময়টা একটু চিন্তা করো, একটা মেয়ের একটা সিচুয়েশন, যে হাজবেন্ড মারা গেছে, তার আগের কোনো পরিচয় সে দিতে পারতেছে না, সে নতুন একটা জায়গা আছে যে জায়গায় তার শাশুড়ির সাথে শাশুড়ি বাঁধাও না এরকম। তো ওই জায়গায় নতুন একটা জায়গার সাথে, এনভায়রনমেন্টের সাথে একটা মেয়ে মানায় নেওয়া এবং এত বড় একটা ট্রাজেডি নেওয়া, এই সময়টায় ওই রুথের অবস্থাটা কি ছিল একটু চিন্তা করো, খুব কষ্টকর অবস্থা ছিল। তো বলতেছে এই রুথ এই ওড টু নাইটিঙ্গেলের পাখির গান শুই না সে কি কিছুটা শান্তি পাইত। বোঝা গেছে যে এই রুথ ওড টু নাইটিঙ্গেলের পাখির গান শুই না, মানে নাইটিঙ্গেল পাখির গান শুই না সে শান্তি পাইত। তো ওইটাই এখানে বলতেছে যে তুমি এই রুথরেও তার কষ্টগুলাকে কমায় দিতে পারছো, যে কিনা তার বাসার জন্য, বাড়ির জন্য। এই রুথ কিন্তু নিজের বাড়ির কাছে আসার জন্য একটা ইয়া ছিল, অসুস্থ অস্বস্তিকর অবস্থায় ছিল। এই যে এখানে বলছে যে থ্রো দ্য স্যাড হার্ট অফ রুথ, স্যাড হার্ট, যে রুথের কি হার্টটা, হৃদয়টাকে একদম দুঃখে ভরাক্রান্ত। হোয়েন সিক ফর হোম, যে কিনা আসলে বাসায় যাওয়ার জন্য অসুস্থ অবস্থায় আছে। শি স্টুড ইন স্টেয়ার্ড অ্যামিড অ্যালেন গ্রোন, সে কি দাঁড়ায় দাঁড়া কি সে তার কান্না ভাসাইতো যে কবে সে বাড়িতে ফিরতে পারবে, কখনো ফিরতে পারবে কিনা। ঠিক ওই সময়টায় তার গানটা শুই না এই রুথের কি হইতো, কষ্টটা কইমা যায়। তো এখানে কি কিন্তু এলুশন ইউজ করছে, কি বলছি, বিবলিকের একটা রেফারেন্স আছে যে আসলে ওড টু নাইটিঙ্গেলের, নাইটিঙ্গেল পাখির গানটা কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা এখানে দেখাইছে, বা কতটা সুমধুর কণ্ঠ এই জিনিসটা এখানে কি করছে, শো করছে। তো এই জায়গার মধ্যে কিন্তু একটা কি ব্যাপার, যে বাইবেলের যে ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটা আসছে। তো এখানে কিন্তু এলুশন ইউজ করা হয়েছে। আমি যেগুলো একটু ইম্পর্টেন্ট টাইপের ওগুলার কথা বলতেছি, ঠিক আছে, আমি কিন্তু সব বলতেছি না, এলিটারেশন, অ্যাসোনেন্স কি এগুলো বলতেছি না। রশিদুল ভাইজান তো বলেই দিছে, এই যে এনজামমেন্ট ইউজ করছে। এনজামমেন্ট কি, যে একটা লাইনে শেষ হয় না। তৃতীয় লাইন দেখো, তৃতীয় লাইনে বলতেছে দ্য বয়েজ আই হেয়ার্ড পাসিং দ্য নাইট ওয়াজ হেয়ার্ড ইন অ্যানশিয়েন্ট ডেজ, যে যেটা কি আমি রাতে শুনতেছি বা অ্যানশিয়েন্ট এম্পায়াররা শুনতো। ওইখানে দেখো হেয়ার্ডের পরে কিন্তু কমা বা কিছু নাই, মানে লাইনটা এখানে শেষ হয় নাই, পরের লাইন শেষ করে এটার মিনিং দাঁড়াইছে। তো যখন একটা লাইনে শেষ না হয়
তখন সেটাকে বলা হয় এনজামমেন্ট। বোঝা গেছে? ফিগার অফ স্পিচ এগুলো পড়াইছে আগে, এটা তো মনে হয় না দরকার আছে। তো এই স্ট্যান্ডার মধ্যে এইটাই ব্যাপার। পরে আবার বলতেছে যে পরের লাস্টের 3 লাইনে বলতেছে দ্য সেম দ্যাট অফেন টাইমস হ্যাড চার্মড ম্যাজিক সেজমেন্ট। আচ্ছা, বলতেছে যে তোমার যে গানটা আছে, যে সুমধুর যে গানটা, মানে খুব চমৎকার যে গানগুলা, এটা বলতেছে কি ওপেনিং অন ফোম অফ পেয়ার সিস ইন ফেরিল্যান্ড ফরলোর্ন। বলতেছে যে এই যে তোমার যে গানটা আছে, তুমি গানটা কি গেয়েই যাবে। বলতেছে দ্য সেম দ্যাট অফেন টাইম হ্যাভ, তুমি এই গানটা কি দিনের পর দিন কি করে যাবে, গেয়েই যাবে। চার্মড ম্যাজিক, এই গানটা জাদুর মতো সবার কাছে ছড়ায় দেবে। বলতেছে ওপেনিং অন ফোম অফ পিয়াল সিস, এবং এই গানটা একটা সময় কি হবে, এখানে সেজমেন্ট কথাটা, ম্যাজিক সেজমেন্ট কথাটা দ্বারা একটা মিনিং বোঝায়। ম্যাজিক সেজমেন্ট কথাটা দ্বারা বোঝাচ্ছে যে একটা জাদুর জানালা। এখন জাদুর জানালা কি, মানে ফেইরিল্যান্ডের আর কি, যে তার যে কণ্ঠের গানটা, এই গানটা ধরো একটা পরীর দেশ, ফেরিল্যান্ড বলতেছে যে পরীর দেশটা পরিত্যক্ত অবস্থায়, ওই জায়গায় কোনো পরীরা থাকে না। তো বলতেছে ওই জায়গায়ও তোমার এই সুমধুর গানগুলা পরিত্যক্ত অবস্থায়, এই গানগুলো ওইখানে গিয়েও কি করবে, ওই জায়গাটাকে সুন্দর করে তুলবে। এত সুন্দর গান। মূলত এখানে নাইটিঙ্গেলটাকে হাইপারবল হিসেবে, মানে খুব এক্সাজারেট ভাবে আমাদের সামনে দেখাইছে। বোঝা গেছে? মানে এক্সাজারেশন, এখানে হাইপারবলি বলতে পারবা যে হাইপারবলি ইউজ করছে। এবার ফেরিল্যান্ডের কথা বলছে, যে ফেরিল্যান্ডটা কি ফরলোন, মানে কি পরিত্যক্ত অবস্থায় আছে। এই গানটা কি, এই পরিত্যক্ত অবস্থায় গানটা, যেই ল্যান্ডটা পরিত্যক্ত অবস্থা আছে, ওই জায়গায় জাদুর জানালা দিয়া, যে জানালাগুলা বন্ধ আছে, ওই জানালা গিয়া এই গানের আওয়াজগুলা, সুরগুলা ঢুইকা ওইটা জায়গাটাকে কি করবে, সুমধুর করে তুলবে, সেই কথা বলতেছে। মানে আসলে এখানে নাইটিঙ্গেলের যে গানটা যে কতটা সুন্দর হইতে পারে, এই জিনিসটাকে আমাদের বোঝানোর চেষ্টা করছে কবি। মানে সে অমর বলছে, কেন অমর বলছে, কেন সেই গানে মরতে পারে। একটা জিনিস চিন্তা করো, কবি কি না পারে। দেখো এই পাখিটারে এমন ভাবে উপস্থাপন করলো, তুমি চিন্তাও করতে পারবা না যে এত সুন্দরভাবে উপস্থাপন করার যে ব্যাপারটা। এইটুকু থেকে আমাদের কোনো সমস্যা আছে? এইটুকুতে সমস্যা আছে? এখানে 2টা রেফারেন্স আনছে, কিন্তু আবারও বলি এখানে 2টা রেফারেন্স আনছে। একটা হলো রুথের রেফারেন্স, বিবলিক্যাল। আরেকটা হলো একটা সময়ে পরীদের একটা দেশ ছিল যেটা পরিত্যক্ত অবস্থা হয়ে গেছিল, মানে শয়তানদের জাদুতে এটা একটা ইয়াতে হয়ে গেছিল, পরিত্যক্ত অবস্থা হয়ে গেছিল, এবং অনেক সমুদ্র এগুলা পার কইরা যাইতে হইতো ওই জায়গা। তো দেখা গেছে এই নাইটিঙ্গেলের পাখির গানটা ওই ল্যান্ড পর্যন্ত গিয়া ওই ল্যান্ডটাকেও কি করছিল, সুমধুর করে তুলছিল। এই ব্যাপারটা কিন্তু এখানে ফুটেইছে। এখানে 2টা রেফারেন্স আছে, একটা হলো বিবলিক্যাল, আর একটা হলো ধরো একটা কাল্পনিক কাহিনীটাকে তুলে ধরছে, যে একটা সময় এই নাইটিঙ্গেল পাখির সুরটা কি এই ফেরিল্যান্ডটাকে, পরিত্যক্ত ফেরিল্যান্ডটাকে কি করছে, খুব সুমধুর করে তুলছে। যেই ল্যান্ডটা কেউ যাইতে পারতো না, জাদুর জানালার মধ্য দিয়ে সে কি করছে, এই গানটা ঢুকতে পারছে। জাদুর জানালা বলতে কি বলছে, একটা হয়তো দৈত্য বা কিছু এই ফেরিল্যান্ডটাকে এমন ভাবে আটকায় দিছিল যে জাদু দিয়া, যে এখানে আর কোনো ইয়েই ঢুকতে পারবে না। কিন্তু এই ওটু নাইটিঙ্গেলের পাখির যে গানটা, নাইটিঙ্গেল পাখির যে গানটা, এটা কোনো কিছু আটকাইতে পারে নাই। এটার মধ্য দিয়ে কিসের মতো করে গেছে দেখো, এখানে বলতেছে কি বলতেছে, প্যারিলাস সিস। প্যারিলাস সি মানে কি, ভয়ঙ্কর সমুদ্রের মধ্য দিয়ে সে গেছে, ফেনার মতো করে সে গিয়া এই জাদুর জানালার মধ্য দিয়ে গিয়ে ওই ল্যান্ডে পৌঁছাইছে, এবং ওই ল্যান্ডটা যে একটা খারাপ অবস্থা আছে, এই খারাপ অবস্থা থেকে উদ্ধার করছে। মানে এখানে নাইটিঙ্গেল পাখিটা গানগুলা যে কতটা মানে ভালো হইতে পারে, যে একটা পরীর দেশ সে বাঁচাইতে, বা একটা মানে রোদ, যে একটা দুঃখে বরাক্রান্ত নারী আছে, তার মনের মধ্যে সুখের ব্যাপারটা আইনা দেওয়া, একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আইনা দেওয়া, এই কাজগুলা কে করছে, এই নাইটিঙ্গেল পাখি করছে। তো এই নাইটিঙ্গেল পাখিটাকে এই কারণে বলছে, তুমি আগেও সবাইকে কি করছো, আনন্দ দিয়ে আসছো, আগেও জিনিসগুলোকে উদ্ধার করে আসছো, এখনো করবা, ভবিষ্যতেও করবা। এই কারণে তারে বলছে ইমমর্টাল বার্ড, যে তোমার কোনো কি মৃত্যু নেই, এরকম টাইপের কথা বলছে। এবার বোঝা গেছে পাওয়ার অফ নাইটিঙ্গেল সং, একদম পারফেক্ট। মহসিনা জান্নাত যে কথাটা বলছে, এই কথাটা হইলো যে এই স্ট্যান্ডায় পাওয়ার অফ নাইটিঙ্গেল সং এর কথা বলছে।
যে নাইটিঙ্গেল পাখির গানের যে পাওয়ারটা এইটাকে ফুটায় তুলছে। এইটুকুতে কি কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলতে পারো। রেসপন্স করতে বলতো না, রেসপন্স করলে কিভাবে বুঝবো বলো দেখি? নাকি মেসেজই দেরি করে আসতেছে নেটের কারণে, কোনটা? আচ্ছা, এবার শেষের স্ট্যান্জা নাকি নাইটিঙ্গেল পাখির। আচ্ছা, এতক্ষণ কবি কোথায় ছিল? কবি কিন্তু এতক্ষণ পুরোটাই নাইটিঙ্গেলের জগতে ছিল, এবং নাইটিঙ্গেলের পাখির গানের সুরে সে একদম মুগ্ধ হইয়া ওই জগতে হারায় গেছিল। ঠিক আছে, এখন সে এইবার আমরা লাস্ট স্ট্যান্জায় দেখবো সে রিয়েল লাইফে ফিরে আসছে। সে শেষের স্ট্যান্জায় বলতেছে ফরলোন। ফরলোন কথাটার মানে কি? একাকিত্ব। এখন ফরলোন বলে কিন্তু থামছে, তাহলে এখানেও কি ক্যাজুরা ইউজ করছে। ফরলোন, দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। একাকিত্ব বা একাকী যেই কথাটা, দ্য ভেরি ওয়ার্ড এই শব্দটা, ভেরি কথাটার মানে কি? এখানে কিন্তু ভেরি কথার মানে কিন্তু খুব না, ভেরি কথার মিনিং কিন্তু আরেকটা আছে, সেটা হলো রিয়েল। ভেরি কথার আরেকটা মানে হলো রিয়েল, সত্যিকার অর্থে। বলতেছে ফরলুন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। এই একাকী শব্দটা একটা বেলের মতো, মানে ঘন্টার মতো কাজ করলো। টু টোল মি ব্যাক ফ্রম দি টু মি সোল সেলফ। বলতেছে সোল সেলফ, মাই সোল সেলফ মানে কি আমার নিজের ভুবনে। বলতেছে এই যে একাকী একটা কথা, এই কথাটা কি বলতেছে? টু টোল মি ব্যাক, আমাকে কি করলো? ফিরে আনলো। কোথায়? ফ্রম দি, তোমার কাছ থেকে। মানে কি এতক্ষণ সে কি নাইটিঙ্গেলের কাছে ছিল, তোমার কাছ থেকে আমাকে ফিরিয়ে আনলো কোথায়? মাই সোল সেলফ, যে আমার নিজস্ব ভূমিতে নিয়ে আসলো। মানে সে এতক্ষণ অন্য দুনিয়ায় চলে গেছিল লিখতে লিখতে, তো এখন সে একাকী একটা কথা, এই কথাটা একটা ঘন্টা ধ্বনির মতো কাজ করলো। যে এতক্ষণ অন্য হুশে ছিল, হুট করে একটা ঘন্টা বলো তুমি হুশ হয়ে, আরে আমি কই আছি, এতক্ষণ কল্পনায় ছিলাম, আয়া পড়ছে আবার নিজের দুনিয়া। তো এই কথাটা এখানে বুঝাইছে। হ্যাঁ, তো এখানেও তোমার এই যে যেটা বললাম, এখানে এনজামমেন্ট ইউজ করা হয়েছে, এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা বের করে নেবা। বইয়ের মধ্যে দাগায় সাইডে দাগায় রাখবা, যেমন যে রশিদুল ভাই দাগায় রাখে, ঠিক এইরকম দাগায় রাখবা। বইয়ের মধ্যে দাগায় আমার দেখাইবা যে ভাইয়া এই দেখেন এখানে আর ফিগার অফ স্পিচ কোনোটা অ্যাড হবে কিনা বা করা যায় কিনা, তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, কারণ আমি বলি এই ফিগার অফ স্পিচ লিটারারি টার্ম দুইটা দুই মিনিং। ফিগার অফ স্পিচ হলো লিটারারি টার্মের মধ্যে একটা অংশ, আর লিটারারি টার্ম হলো সব আছে। এই যে ক্যাজুরা, এনজামমেন্ট, এগুলা কিন্তু লিটারারি টার্মের মধ্যে, ফিগার অফ স্পিচের মধ্যে না। ফিগার অফ স্পিচের মধ্যে কয়েকটা আছে, যেমন কনসিট, সিমিলি, মেটাফর, এগুলা। আর বাকি যা বলতেছি ক্যাজুরা, তারপর অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, এগুলো সব হলো লিটারারি টার্মের মধ্যে। বুঝা গেছে? তো যদিও এখন সবাই লিটারারি টার্ম ফিগার অফ স্পিচ একসাথে মিলাই ফেলে, তো এটা তোমাদের বইয়ে হয়তো দুই তিনটা দেওয়া থাকে। দুই তিনটা দেওয়া মানে কি বইয়ে ভুল লেখছে এইটা কিন্তু কথা না, যে আমাদের মনে হইতে পারে যে বইয়ে এটা ভুল লেখছে, এরকম কথা না। বইয়ে কিন্তু ফিগার অফ স্পিচেরটাই দিছে, দুইটা তিনটাই থাকে ফিগার অফ স্পিচ, এর বেশি থাকে না। সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, এগুলো হলো ফিগার অফ স্পিচ। কিন্তু লিটারারি টার্ম হলো অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, তারপর তুমি যদি বলো যেটা ক্যাজুরা, এরকম যা আছে এগুলো সব হলো লিটারারি টার্ম। লিটারারি টার্ম, হ্যাঁ, লিটারারি টার্ম ফিগার অফ স্পিচ আলাদা। বাট এখন যে কোনো কোশ্চেনে তুমি নাম্বার বেশি পাইতে হলে ফিগার অফ স্পিচের জায়গায় কিন্তু আমরা লিটারারি টার্ম বসাই সব জায়গায়। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, লাইক এ বেল, সিমিলি, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন সিমিলি। কমেন্ট বক্স দেখলেও তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, পরে বলতেছে অ্যাডিউ। এখন অ্যাডিউ কথাটা কি? অ্যাডিউ হলো একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। দেখো জন কিটস এখানে ফ্রেঞ্চ ওয়ার্ডও ইউজ করছে। বলতেছে অ্যাডিউ। অ্যাডিউ মানে হলো বিদায়, বলি না আমরা আলবিদা। ঠিক আছে, বিদায়। বলতেছে অ্যাডিউ, দ্য ফেন্সি ক্যান নট চিট সো ওয়েল অ্যাজ শি ইজ ফেম টু ডু ডিজিভিং এলফ। এই কথাটার মানে হলো ফেন্সি।
ফেন্সি মানে কি, যে কল্পনার যে জগৎটা, ঠিক আছে, এইটা রিয়েল লাইফের সাথে প্রতারণা করতে পারবে না। আমাদের যতই আমরা কল্পনায় থাকি, একটু জিনিস চিন্তা করো, তুমি যতই কল্পনা করো, এটা কি রিয়েল লাইফে তোমার রিয়েল লাইফ থেকে আলাদা করতে পারবে কখনো? যে তুমি যতই কল্পনার রাজ্যে থাকো, ধরো তুমি এমন, ঠিক আছে, মেয়েরা যেটা দেখে এক সময় রাজকুমারের সাথে যাবে নাকি এরকম টাইপের, আবার ছেলেরা দেখে কি পরীর ব্যাপার দেখে, তো সে যতই কল্পনা করুক, ঘুম ভাঙলে কি দুনিয়ার বিদায় পড়ে নাকি? আবার ধরো বয়ে বয়ে ভাবতেছো, আমার যদি এরকম থাকতো, রাজা রাজা হইতাম, একটা আমি কল্পনার জগতে আছি। তো যতই থাকি, এই কল্পনা কি আমাদের সাথে বিচ্ছে করতে পারে, যে আমাদের এরকম করতে পারে, যে প্রতারণা করতে পারে, যে রিয়েল লাইফ থেকে নিয়ে একদম সবসময় রেখে দিতে পারে? তো জন কিস এটাই বলতেছে যে আমি যতই চেষ্টা করি, কল্পনা কখনো আমার সাথে এই রিয়েল লাইফের সাথে প্রতারণা করতে পারে না, মানে ঘুরে ফিরে আমাদের রিয়েল লাইফেই আসতে হবে। বুঝতে পারছো? বলতেছে অলরেডি উইথ দি টেন্ডার ইজ দ্য, কই গেলাম দেখো কোন লাইন থেকে কোন লাইন। আচ্ছা, বলতেছে অ্যাডিউ বিদায় বিদায় দাই প্লেন্টিভ অ্যানথেম ফেডস। এই যে বিদায় বিদায়, তোমার এই প্লেন্টিভ, তোমার যে সমতুল যে ভূমিটা আছে, এটা কি আস্তে আস্তে আমার কাছে ফেড মানে কি চলে যাচ্ছে, ধূসর হয়ে যাচ্ছে আমার সামনে থেকে। ফেড মানে কি ক্ষয় হয়ে যাচ্ছে, মানে তোমার গানটা এখন দূরে চলে যাচ্ছে আমার কাছ থেকে। কি বলতেছে? পাস দ্য নেয়ার মিডোজ, হয়তো গানটা আস্তে আস্তে, মানে তুমি গান শুনতেছো, তোমার সামনে দিয়ে, ধরো তুমি যখন গাড়ি দিয়ে যাচ্ছ, তোমার সামনে দিয়ে একটা গান বাজাতে পারে, তো গানটা কি আস্তে আস্তে দূরে যায় না? গাড়ি দিয়ে প্রথম একটু সামনে যায়, তারপর আস্তে আস্তে আরো দূরে যায়, আস্তে আস্তে গানটা তোমার কান থেকে কি চলে যায়, দূরে যায়। তো এখানে বলতেছে যে পাস দ্য নেয়ার মিডো, আস্তে আস্তে আমার কি গাছের দিকে একটু দূরে চলে গেল মনে হচ্ছে গানটা আমার কাছ থেকে। এই নাইটিঙ্গেল পাখির যেই সংটা, এটা কি দূরে চলে গেল। আর বলতেছে ওভার দ্য স্টিল স্ট্রিম, যে এরপরে ঝর্ণার ওই পাশে চলে গেল। তারপর আবার বলতেছে আপ দ্য হিল সাইড, এখন কি পাহাড়ের সাইডে চলে গেল। মানে আস্তে আস্তে গানটা দূরত্ব, প্রথমে গাছ দিয়ে দূরে, আস্তে আস্তে গানটা দূরে, যে এখন গানটা মনে হচ্ছে আমি গাছের ওই সাইড থেকে শুনতেছি, এখন মনে হচ্ছে আমি ঝর্ণার ওই পাশ থেকে পাখি হালকা একটু আওয়াজ শুনতেছি, এখন মনে হচ্ছে কি আমি হিলটাকে ছাড়াই গেছে, হিল সাইড থেকে এখন কি আমি এই গানটাকে শুনতেছি। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে কি আরো দূরে যাচ্ছে, বুড়ির ডিপ, এবং এটা আস্তে আস্তে কি নিচে ডুইবা যাইতেছে। তো এই জায়গায় কিন্তু একটা ফিগার অফ স্পিচ, সেটা হলো আমরা যেটা বলি ক্লাইম্যাক্স। যদিও ক্লাইম্যাক্স ড্রামার ক্ষেত্রে ইউজ করা হয়, তবুও ওই ক্লাইম্যাক্সটা এখানে কিন্তু কবিতার ক্ষেত্রে ইউজ। ক্লাইম্যাক্সটা কি, যে একটা দিকে আস্তে আস্তে কি উপরে ওঠা, যে ধরো সাপোজ এখন একটা কথা এখানে কি বলতে একটু দূরে গেল, তারপর আরো দূরে গেল, আরো দূরে গেল, এই যে দেখো একটার পর একটা ধাপে ধাপে যাওয়াটা, এটাকে বলে ক্লাইম্যাক্স। আবার ধাপে ধাপে ফিরে আসা, এটাকে আবার বলে এন্টি ক্লাইম্যাক্স। ফিগার অফ স্পিচটা দেখে নিবা, হ্যাঁ, সেখানে এটার মধ্যে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসের সাথে মিলিয়ে নিও, তাইলেই হবে। তো এখানে একটা ফিগার অফ স্পিচ এটা ইউজ করবে, তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে ক্লাইম্যাক্স না এন্টি ক্লাইম্যাক্স ইউজ করা হয়েছে, এরকম টাইপের। এটা বাইবাতে ধরে স্পেশালি, যে আমাদের ধরছিল তখন। আচ্ছা দেখো, তারপর বলতেছে ইন নেক্সট ভেলি গ্ল্যাডস, এবং শেষ সময় কি হয়েছে, এই জিনিসটা ভেলি গ্ল্যাডস আইসা বসে। ওয়াজ ইট ভিশন অর ওয়াকিং ড্রিম, এটা কি আমার কি ছিল, আমি ড্রিম থেকে জেগে উঠলাম। ফ্লেড দ্যাট মিউজিক, ডু আই ওয়েক অর স্লিপ, গানটা কি চলে গেল, আমি কি জেগে আছি না ঘুমাই আছি, সে নিজেরা কোশ্চেন করলো। মানে কি রেটরিক্যাল কোশ্চেন কথাটা বললো। তো হ্যাঁ, অডিটরি ইমেজ যেটা বললো, হ্যাঁ অডিটরি ইমেজ। তো এখন সে বলতেছে আমি কি ঘুমাই আছি, আমি কি জায়গায় আছি, এরকম টাইপের নিজে নিজে কোশ্চেন করতেছে। কারণ কি, সে এখন রিয়েল লাইফে ফিরে আসছে, সে নাইটিঙ্গেলের জগতে আর নাই। তো এইটাই আসলে জন কিসের শেষ আইডিয়া। আমরা যতই যাই করি, মদ পান করে যত কিছু করি, যত কল্পনার জগতেই যাইতে চাই না কেন, ঘুরে ফিরে আমাদের রিয়েল লাইফেই আসতে হবে, কারণ এইটাই আমাদের মেইন জায়গা। তো এই হলো তোমাদের ওড টু নাইটিঙ্গেল পোয়েম। আশা করি বুঝাইতে পারছি।